লুইস স্ট্রাকচার পড়ার পর আমরা কিছু নিজেরা সলভ করছিলাম কিছু স্ট্রাকচার, তাই না? মনে পড়ে সবার? আচ্ছা, আমরা আজকে টোটালি নতুন একটা তৈরি করব। নতুন সেটা হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি, যার বাংলা নামটা বললে একটু পরিচিত লাগবে সবার কাছে। সেটা হচ্ছে ব্যালেন্স মানে কি? যোজনী। বন্ড মানে কি? বন্ধন। থিওরি মানে কি? যোজনী বন্ধন তত্ত্ব। মনে পড়ে? পরিচিত লাগে? হ্যাঁ, ইন্টারমিডিয়েট ছিল এটা। যোজনী বন্ধন তত্ত্ব, ব্যালেন্স বন্ড থিওরি। শিওর ছিল না? তাহলে আমরা স্পষ্ট তাই আমরা পারি না স্যার। আমরা কি করে টিচার পাবো? তাহলে টিচার পাবো ভালো করতে পারে। আমি তো বলে বললাম এই একটু ফাঁকি দিয়ে তোমাদের নতুন যে মৌলিক প্রমাণটা তৈরি হয়ে যাবে, একটু বেশি সময় আছে সব না। স্যার আমাদের তো কিছু শর্ট ছিল তো। আর সমস্যা দুইটা ক্লাসে আমার 3 ঘন্টা। বুঝছো তো কারণে লাগে পড়াতে থাকে সমস্যা আমাদের ক্লাস। আচ্ছা, এখন আমরা প্রথম যদি চিন্তা করি ব্যালেন্স বন্ড থিওরি, তাই না? ব্যালেন্স শব্দের অর্থ হচ্ছে যোজনী, বন্ড বন্ধন, থিওরি তত্ত্ব। যোজনী বন্ধন তত্ত্ব এটা আমরা ইন্টারমিডিয়েটে মোটামুটি দেখছি। এখন স্ট্রাকচারগুলো তো আমরা পরে আসি, আমরা কিছু বেসিক জিনিসপত্র আলোচনা করি, যেহেতু তোমরা বলছো যে তোমরা এটা জানো না বা আগে দেখো না, আবার আর কোনো দুইজন নতুন আছে, তাই না? দুইজন নতুন আছে, হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখো এখানে যদি আমি যদি ডেফিনিশন যে ডিগ্রি বলে দিই তাহলে ওভারল্যাপিং বা সাইড এগুলো বলে দিলে হয়তো হয়ে যাবে। মানে এটা একটু বেসিক লেভেল থেকে আসি, হ্যাঁ। আমরা প্রথমে চলে আসি ব্যালেন্স, তাই না? ব্যালেন্স কি জিনিস এমন একটা প্রথম ক্লাসে পড়াইছিলাম, প্রথম বা দ্বিতীয় এরকম কোন একটা ক্লাসে আমি পড়াইছিলাম। ব্যালেন্স বা যোজনী কি জিনিস? শেষ কক্ষপথে সেটা তো ব্যালেন্স রেট বা যোজনী কক্ষপথে লাস্ট শক্তির জন্য থাকে যেটা ব্যালেন্স রেট বলা হয়। না স্পষ্ট পুরোটা যেটা লাগবে বা আচ্ছা ঠিক আছে, এটা একটা গেল। আরেকটা কিছু লাস্ট শক্তি স্তরে উল্টে দিতে অনুসারে যেগুলো বিজোড় ইলেকট্রন থাকে যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তাই না? এটাকে বলা যোজনী। তার মানে আমরা বলতে পারি যে সকল ইলেকট্রনগুলো বিজোড় অবস্থায় থাকে লাস্ট শেলে, এবং আমরা মানে এরকম কোণে দিকে দিয়ে এরকম ভাবে পড়াইছিলাম, তাই না? ওই যে অক্সিজেনের ক্ষেত্রে কয়টা ছিল? লাস্ট শেলে 4টা, তাই না? এখানে ছিল 2টা, বাকিগুলো একটা একটা করে ছিল। এই জন্য আমরা এই যে দেখো যে 2টা কি বিজোড় অবস্থায় পড়ে আছে না, ওর সাথে কোনো কেউ নাই সাবস্টিট করার জন্য। এই জন্য আমরা কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে যোজনী কত লিখি? 2, ঠিক আছে? যদি 3টা থাকতো বিজোড়, মনে করে এটা নাই, এটা নাই, ঠিক আছে? 3টে বিজোড়, তাহলে 3টে বিজোড় হয়ে যেত, তখন ব্যালেন্স হয়ে যেত কত? 3। আচ্ছা, এখন আমরা চলে আসি তাহলে ব্যালেন্স বন্ড থিওরি কি? যোজনীর মাধ্যমে বন্ধন গঠন করতেছে, আমি একটু সংজ্ঞাগুলো বলে দিছি। বিজোড় ইলেকট্রনগুলা কি করে? বন্ড ফর্ম করে, তাই না? এখন বিজোড় ইলেকট্রন যে কেউ গেলে কি বন্ড ফর্ম করবে? এখানে ছোট্ট একটু কথা মনে রাখবা, সেটা হচ্ছে একটা মলিকুল বা মলিকুল না, একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে যুক্ত হয়ে কি মলিকুল ফর্ম করে। সেই মলিকুলগুলা এটা এবং এটা, মনে করো আমি এখানে দেখাই আরো ক্লিয়ার হবা। এখানে মনে করো যে A আছে আর আরেকটা হচ্ছে এখানে B আছে, এরা দুইজন মিলে মনে করো যে AB বানাবে, হ্যাঁ, A B। তো এখন আমি চিন্তা করি এর লাস্ট শেলে 3টা মনে করো বিজোড় অবস্থায় আছে, হ্যাঁ, আবার এইটার লাস্ট শেলে 3টা আছে, মনে করো যে এরকম 3টা। তো 3টাই তো বিজোড়, এটাও 3টা বিজোড়, এটাও 3টা বিজোড়, তাহলে এরা কি বন্ধন বন্ড করবে? এটা শর্ত আছে। এই সেটা হচ্ছে আমরা ব্যালেন্স বন্ড থিওরিতে আমরা প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে লাস্ট শেলে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে সেই বিজোড় ইলেকট্রনগুলো অপোজিট স্পিন, মানে যার সাথে যুক্ত হবে সেই বিজোড় ইলেকট্রনগুলো যদি অপোজিট স্পিনে থাকে, যেমন এইখানে আমি যে দেখাইছি সবগুলো কি সিমিলার স্পিনে আছে, এটার ডিরেকশন এই দিকে, তার মানে আমি যদি সবগুলোকে যদি পজিটিভ চিন্তা করি তাহলে বলতে পারি এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে এরা কি বন্ধন গঠন করবে? করবে, ঠিক আছে? বন্ধন গঠন করার জন্য মানে বিপরীত দিকে বা বিপরীত স্পিন
এই এখন কিন্তু করবে, ঠিক আছে। এখন আমরা যদি একটু এক এক্সাম্পলের দিকে যাই, এক্সাম্পলটা আমরা যদি অক্সিজেন দিয়ে করব, হ্যাঁ অক্সিজেন দিয়ে করি। তো অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা যদি একটু চিন্তা করি সেটা কেমন, সেটা হচ্ছে অক্সিজেনের কত 8 1s2 2s2 2p কত 4 2p4। এখন আমরা লাস্ট ইলেকট্রন শেলটা নিয়ে আমরা চিন্তা করি। লাস্ট s এর জন্য হচ্ছে কোনটা দিকে অনুযায়ী এটা একটা কোণ, সেখানে হচ্ছে দুটো ইলেকট্রন আছে। আবার p এর জন্য কয়টা সাবঅরবিটাল ছিল স্যার, তিনটা ছিল। সেখানে মনে হয় এইরকম একটা কন্ডিশন ছিল, তাই না? একটা একটা করে দিয়ে পরেরটা হচ্ছে উল্টা ডিরেকশনে। আচ্ছা, তো এখন আমি যদি আরেকটা এরকম যেখানে আরেকটা অক্সিজেন ধরে নিলাম, আমি আরেকটা অক্সিজেন আছে, সেটাও কত 8। আমরা তো জানি যে O প্লাস O কি হয় O2। আমরা এখন চেষ্টা করব এইটা ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে কিভাবে গঠন হয় সেটা আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে। এখন দেখো তাহলে এটাও কি হবে, এটাও হবে স্যার 1s2 2s2 2p4, ঠিক আছে। এইটারও যদি আমি এরকম একটা মুন্ডে নিকট যদি আঁকি বক্স, তাহলে এখান থেকে দুইটা এরকম থাকার কথা, ঠিক আছে। তো এরকম যদি থাকে এই অক্সিজেন এবং এই অক্সিজেন এখন, তাহলে এরা কি ব্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী এরা কি যুক্ত হবে? হবে না, ঠিক আছে। তাহলে যুক্ত হতে গেলে আমার ধরে নিই যে এইগুলো হচ্ছে এরকম ছিল, বিপরীত স্পিন আছে। তাহলে এখন এই অক্সিজেন এবং এই অক্সিজেন যুক্ত হবে এবং যুক্ত হয়ে একটা অক্সিজেন মলিকিউল ফর্ম করবে, ক্লিয়ার। এখন কিভাবে বন্ড ফর্ম করবে তাহলে ওরা দেখা যাচ্ছে এটার সাথে এটা যুক্ত হবে, ঠিক আছে, আবার এটার সাথে এটা যুক্ত হবে। এখন যুক্ত হওয়ার নিয়ম আছে, কিরকম নিয়ম স্যার? আমরা তো জানি এটা হচ্ছে পি অরবিটাল, তাই না? পি অরবিটাল থেকে যুক্ত হবে। আমরা যদি একটু চিন্তা করি পি অরবিটালের শেপগুলো কেমন ছিল মনে পড়ে? হ্যাঁ ডাবল ডাবল, তার মানে হচ্ছে এইরকম, তাই না? আচ্ছা, এটা কয়টা? তাহলে হচ্ছে এটা ছিল px, আচ্ছা এটা আগে লিখি px py pz। আর এখানে দেখো এটা আছে কি px py pz। এখন আমরা একটু চিন্তা করি এখানে py এর সাথে py কানেক্ট হবে, pz এর সাথে pz কানেক্ট হবে, আর এই দুটো যেহেতু px এই দুটো কি হচ্ছে আনঅকুপাইড অবস্থায় থাকবে। কেন থাকবে? এরা বন্ড ফর্ম করবে না, কারণ ওরা হচ্ছে যুক্ত মানে যুগ্ম মানে ডাবল, দুইটা জোড়, এই জন্য। তো এখন আমরা যদি একটু চিন্তা করি, আচ্ছা এটা একটা আরেকটা কোন সাইডে এই সাইডে দিই, মনে করো ভালো হয় না আঁকাটা, আচ্ছা দিলাম pz py আর এটা দিলাম x, ঠিক আছে px। আচ্ছা বলি এটা মেথডের কিছু না, তিনটা ডিরেকশন জাস্ট হচ্ছে ওরা রিপ্রেজেন্ট করে। আচ্ছা আমরা এই পাশে একটা জায়গা বড় করে একটা কথা, এখন এই দুটো তোমরা বুঝতে পারছো, আমি এই দুটো জায়গা মুছে দেই বা এইগুলো মুছে দিই, হ্যাঁ। এখন দেখো স্যার দ্বিতীয় অক্সিজেনের যে টেস্টিংগুলো উপর দিলাম কেন জোর গঠন করতে হবে তাই নাকি? হ্যাঁ এটা যে কোনো ডিরেকশন থাকতে পারে, তাই না? তো যদি এখানে এই দিকে থাকতো মানে ধরলাম আমি এটাকে ক্লকওয়াইজ বললাম, এটাকে ক্লকওয়াইজ বললাম, যদি ক্লকওয়াইজ থাকতো এটাও যদি ক্লকওয়াইজ থাকতো তাহলে তার বন্ধ গঠন করতে হবে, ঠিক আছে। যখন ফার্স্টে তিনটা এক্সিলিয়ারে বসবে তখন সেম ডিরেকশন। আচ্ছা আমার কোনো সমস্যা নেই, আমি তোমার কথাটাই রাখলাম না। এখন ঠিক আছে, একই তো কথা। আচ্ছা এখন আমরা কি জানি আঁকতেছিলাম, এখন হচ্ছে আমরা অরবিটাল আঁকবো। তো মনে করো এবার মনে হয় একটু সোজা হইলেও হইতে পারে।
মান সম্মান রাখলেন নাকি? আমার আঁকার হাত খুব খারাপ। ছোটবেলায় বায়োলজি প্র্যাকটিক্যাল অনেক কি করে। আচ্ছা তো আচ্ছা এটাকে আমরা কি ধরবো? px ধরবো। এটাকে আমরা px বললাম। এটাকে তোমরা y দিতে বলছিস তাই তো? আচ্ছা ধরলাম py। আর এটাকে z ধরতে বলতেছো? ঠিক আছে আমি ধরলাম এটাকে pz। ঠিক একই ভাবে আমরা যদি একটা চিন্তা করি এখানে আরেকটা অন্তর। আচ্ছা আমি একটা রেখে দিই। হ্যাঁ আচ্ছা তাহলে এটা কি স্যার? px তাই না? আচ্ছা এখন আমার মনে হয় এটা মিলাইতে গেলে একটু চেঞ্জ করা লাগবে শেপ গুলো। আমি তো আমার পরে বলছি। আচ্ছা তোমরা এটা বলছো হচ্ছে py, এটা হচ্ছে pz। এখন দেখো এই প্রত্যেকটা ইলেকট্রন আছে না? x এ কয়টা আছে স্যার? x কই? আচ্ছা x এটা দুইটা আছে, এখানে একটা এই পাশে একটা। y তে আছে মনে করো একটা, যেটা আছে একটা। আমি যেহেতু মিলাইতেছি x x, তাহলে আমি একটু এখানে আছে y তে একটা আছে আর z এ একটা আছে, এরাই হচ্ছে বন্ধন গঠন করবে। তাহলে আমি এখন যেটা করব এটা একটু চেঞ্জ করব ডিরেকশনটা। এটা কিন্তু ম্যান্ডেটরি কিছু না, তুমি যা লিখবা সেটাই সঠিক, মানে যেটাকে যে ডিরেকশনে দিবা। আমি একটু ভালো দেখানোর জন্য মনে করো যে এইটাকে x ধরি, কারণ এটাকে আমি আনঅকুপাইড অবস্থায় রেখে দিই, আর এটার সাথে এটা ঘটাবো, এটার সাথে এটা ঘটাবো। তাহলে দেখো ভালো করে বোঝা যাবে। এটা হচ্ছে ধরলাম py আর এটা ধরলাম হচ্ছে pz। ঠিক আছে? সিমিলারলি এই জায়গাটা দেখো তাহলে এটা কি স্যার? এটা হচ্ছে py, এটা হচ্ছে ধরছি আমরা pz, আর এটা হচ্ছে ধরছি px। এখন আমরা একটু ইলেকট্রন ডিস্ট্রিবিউশনে যাই। এখানে হচ্ছে x এর কতগুলো আছে স্যার? দুইটা। এটা হচ্ছে x। ওকে, এগুলো মনে করেন ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা y তে কয়টা আছে? একটা। y কই? y কোনটা হচ্ছে এটা, এখানে বসে। হ্যাঁ আচ্ছা x এ কয়টা আছে? z এ কয়টা আছে? একটা। এটা নিচের দিকে দিই। হ্যাঁ মানে এটা যে উপরে দিলে হবে না এমন না, যে কোনো একটা ডিরেকশন এক জায়গায় রাখলেই হবে। আচ্ছা এরপর চলে আসি আমি y তে কয়টা আছে? একটা। z এ আছে একটা, আর x এ আছে হচ্ছে দুই। এখন আমরা যেটা বলছি স্যার যে এখানে একটা বন্ড ফর্ম করবে, আর কি y তে একটা বন্ড ফর্ম করবে, তাই না? x সরি y এবং z, এটা হচ্ছে y তে একটা বন্ড ফর্ম করবে, আর হচ্ছে z এ একটা করবে। তো z এ তো কানেক্ট হয় না। তো এইটা বলে রাখবা যখন ব্যালেন্স বন্ড থিওরেম চেষ্টা করব পড়ার, তখন হচ্ছে বন্ড ফর্ম করে হচ্ছে দুই ভাবে। বন্ড ফর্ম করে হচ্ছে স্যার দুই ভাবে। একটা হচ্ছে একদম মুখোমুখি সংঘর্ষ, যেটাকে বলা হয় মুখোমুখি অধিক বা সংক্রমণ, নাকি মনে পড়ে কিছুটা? ঠিক আছে, যেটাকে ইংলিশে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন বা হাইব্রিডাইজ, মানে ডাইরেক্ট হাইব্রিডাইজেশন করতেছে একটা সামনাসামনি, আর একটা হচ্ছে পাশাপাশি। এখন সামনাসামনি ঘটলে সেখানে আমরা যে বন্ডটা পাই সেই বন্ডটার নাম কি? সিগমা। আর যেটা পাশাপাশি থাকে সেটা আমরা কি পাই? পাই। এবার দেখো তাহলে এখানে তোমরা একটু চেষ্টা করো, এই জায়গায় যে বন্ডটা ফর্ম করবে, এই জায়গাটা যে বন্ডটা ফর্ম করবে সেটাকে বলা হয় সিগমা। আর এই ইলেকট্রনের সাথে এটা একটু আরেকটু ছোট করে রাখলে ভালো হতো। আচ্ছা দেখো এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন যে বন্ডটা ফর্ম করবে সেটা হচ্ছে কি? পাই। স্যার এটা পড়ছে পড়ছো না? হ্যাঁ তাহলে বললা কথা পড়ো না। নামে নামের সাথে মিলছে যোজনী বন্ধন তত্ত্ব। না যোজনী বন্ধন করতে টাইটেল এটা ছিল না কোনটা দেখো তো নেক্সট ক্লাসে আমি বই দেব। ঠিক আছে, এখন আমরা যদি একটু চিন্তা করি তাহলে এই যে অক্সিজেন, মনে করো এই হচ্ছে একটা অক্সিজেন। ঠিক আছে, আর এই অক্সিজেনটাকে আমি কি কালারতে দেখাচ্ছি? ব্লু কালার। এই কথা বলো না, ব্লু কালার। এখন এখানে কয়টা বন্ড ফর্ম করছে? একটা। তো বললাম এটা হচ্ছে সেই সিগমা বন্ড, আর এটা হচ্ছে সেই পাই বন্ড। দেখো তো অক্সিজেনের মলিকিউলটা এরকম ভাবে গঠন হয় কিনা?
এইভাবেই তো হয় ক্লাস হচ্ছে আসবেন আসেন স্যার তাহলে আমরা যদি এখান থেকে চিন্তা করি যে এই অক্সিজেন ডাইরেক্টলি যখন হচ্ছে সংক্রমণ ঘটলো বা হাইব্রিডাইজেশন ঘটলো তখন সে পাই বন্ড ফর্ম করলো আর এখানে সাইডে হইলো এটা হচ্ছে কি পাই বন্ড আর এটা হচ্ছে সিগমা এখন দেখো সামনাসামনি অধিগ্রহণ মনে করো আমরা দুইজন সামনাসামনি এসে হ্যান্ডশেক করলাম আর আরেকজন হচ্ছে মনে করো এখানে দাঁড়াইছে আমরা ওই যে ভার্চুয়াল হ্যান্ডশেক যাকে বলে মানে শক্তিশালী কোনটা হবে মানে বাইরে থেকে কেউ যদি ছাড়াইতে চায় তাহলে কোনটা ছাড়াইতে পারবে সহজে এটা ভার্চুয়াল মনে করো জুমে বসে আছেন দুজন হ্যাঁ হ্যান্ডশেক ঠিক আছে স্যার ঠিক আছে ওটা কিন্তু বন্ধনটা ভেঙে যাবে এইজন্য পাই বন্ড যেটা সাইডে হয় এই সাইডের বন্ডগুলো হচ্ছে ভেঙে যায় একটু দ্রুত আর আমরা যদি নরমালি চিন্তা করি যেটা হচ্ছে ডাইরেক্টলি হয় সংক্রমণ সেটা হচ্ছে স্ট্রং এবার আসি আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে স্যার এখানে কি বলছিল এখানে বলছিল ভ্যালেন্স বন্ড থিওরি স্টেট দ্যাট the overlap of incompletely filled atomic orbital leads to the formation of the chemical bond between two atoms এই যাহা কিছু বলছি একদম সামারাইজ করে দিচ্ছি এখন ওভারল্যাপিং কয়ভাবে হয় দুই ভাবে হয় একটা হচ্ছে ডাইরেক্টলি একটা হচ্ছে সাইড ঠিক আছে আচ্ছা এখানে দেখো হাইড্রোজেন एग्जांपल দেওয়া আছে তো আমাকে হাইড্রোজেন एग्जांपल থেকে বুঝাই দিব একই রকম ভাবে দেখো যে এস এর একটা থাকে এর শেষে একটা থাকে ঠিক আছে এই দুটো মিলে কি সামনাসামনি সংক্রমণ ঘটে ঘটার পরে কি পাই বন্ড হয় এবং সেটা দেখছে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন এই স্যার বোঝা যায় পেছনে স্যার দেখি বিরক্ত লাগতেছে কোনটা বোঝা যায় বিরক্ত লাগতেছে এগুলো অনেক পড়াশোনা হচ্ছে তো আচ্ছা তাহলে আমি এরপরে ফ্লোরিনের একটা एग्जांपल দেওয়া আছে এখানে দেখো ঠিক আছে ওই যে পি তে হয়তো ওরা সিঙ্গেল ইলেকট্রন ধরছে এজন্য পি টাকে শুধু রিপ্রেজেন্ট করছে বাকি দুটাকে কিন্তু করে না তো আমরা যদি এখানে যদি মনে করো যে এই দুটাকে যদি মুছে দিতাম x ঠিক আছে তাহলে দেখো আরো একটু স্ট্রাকচারটা অনেক সুন্দর মনে হবে একটু মানে ভালো দেখা যাবে ঠিক আছে একটা হচ্ছে ডাইরেক্টলি একটা হচ্ছে পাশাপাশি বোঝা গেছে জি স্যার আচ্ছা আমরা তাহলে এটা মুছে ফেলি এই নাইট্রোজেন একটা পারবা তোমরা করতে নাইট্রোজেন একটা দিলে পারবা পারলেও পারতে পারি না পারবা ঠিক আছে আচ্ছা দিব একটু পরে তোমাদের দিয়ে কিছু ম্যাথ সলভ করাবো 3 ঘন্টার ক্লাস আমি এটা লক্ষ্য করতে পারবো না আচ্ছা এরপর দেখো আমরা চলে যাই এখানে দেখো এইগুলো আমি কিন্তু অলরেডি সব বলে ফেলেছি যে এখানে দেখো কি হচ্ছে এটা হচ্ছে কোন মলিকুল আচ্ছা এটা হচ্ছে ডি অরবিটালে গেছে এটা 27টা আছে পরবর্তীতে দেখো এখানে তিনটা হচ্ছে বিজোড় আছে তিনটা আর বাকি সবগুলো কিন্তু জোড় লাস্ট শেল এখন এখানে দেখো কয়টা জোড় আছে চারটা বিজোড় আছে দুইটা মানে একটা হচ্ছে জোড় অবস্থায় আছে বাকি চারটা হচ্ছে বিজোড় অবস্থায় আছে এখন এরা যখন বন্ড ফর্ম করবে তখন কি হবে তখন কিন্তু এই তিনটার সাথে এখানটা তিনটা বিজোড় হবে আর একটা কিন্তু পড়ে থাকবে সেটা পড়ে থাকবে না তখন যেটা হয় আমরা যে শক্তি দিয়ে সেটাকে যে একটা একটা করে ফেলি না মনে করো ডি তে দুইটা আছে এটাকে আমরা একটাকে যেমন যোজনী চেঞ্জ হয় না 3 5 4 6 2 4 ওই রকম ভাবে সেটাকে শক্তি স্তর যোজনীটা চেঞ্জ করে আমরা তখন সেটাকে বন্ড ফর্ম করাইতে পারি এবং এই জন্য এগুলোর বিভিন্ন নাম আছে দেখো sp3 sp2 sp sp3 d2 এরকম নাম বোঝাচ্ছে এগুলো কোনটা কিভাবে হয় এখন স্যার এইগুলা সম্পর্কে কি স্যার আমার কোনো ধারণা কি দেওয়ার দরকার আছে আমি তো বলে ফেলছি ঠিক আছে এখানে দেখো সামনাসামনি হচ্ছে সিগমা বন্ড এটা হচ্ছে এটাও সামনাসামনি হচ্ছে সিগমা এটা দেখো একটা মনে হয় সামনাসামনি হচ্ছে একটা হচ্ছে পাশাপাশি হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো মনে হয় 1 2 3 একটা সামনাসামনি বাকি দুটো হচ্ছে সাইডে হচ্ছে একটা সিগমা দুটো পাই ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা এরপরে চলে আসি আমরা এখানে দেখো ব্যালেন্স বন্ড থিওরিতে কত ধরনের সম্পর্ক থাকে ঠিক আছে এই জায়গাটা কি কনফিউশন আছে অনেক অনেক স্যার বুঝি কিন্তু স্যার মনে থাকে না পরে আচ্ছা দেখো বলতেছি sp এখানে কি sp মানে কি এসপি এর মধ্যে আচ্ছা আমরা ব্যাকে আসি তাহলে দেখো আর ক্লিয়ার হচ্ছে এটা খুব ভালো করে বুঝবা দেখবা পরে আমি একটাও বোঝানো হবে না এখানে কই গেল এই যে এটা d2 sp3 এটা কেন বলা d2 sp3 এই জায়গাটা একটু চিন্তা করো তো
চিন্তা করো তো, দেখে অ্যানালাইসিস করে কিছু বের করতে পারো কিনা যে কেন D2sp3 হলো। ওই আকারগুলো দেখে তুমি বুঝতে পারবে। দেখ ডি শেলের দুইটা আর নিচের ইলেকট্রন না আর এস এর একটা আর পি এর আর এ তিনটা আচ্ছা দেখো এটা কি ডি অরবিটাল ছিল না, এটা ডি ডি থেকে কয়টা এসে বন্ধন গঠন করছে, এখান থেকে এস এর সাথে কয়টা বন্ধন গঠন করছে, একটা পি এর সাথে কয়টা বন্ধন গঠন করছে, তিনটা। এটা কিন্তু ফাইনাল স্টেজ। এটা কিন্তু এই যে দেখো এখানে কয়টা ছিল, চারটা আর একটা। এটাকে হয়তো হিট বা কোনো একটা এনার্জি দিছে, হতে পারে এটা হচ্ছে এখানে চলে গেছে একটা, এটাকে দিলে হয়তো বা এখান থেকে ভেঙে চলে মানে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। সেখান থেকে দেখা যাচ্ছে এই তিনটা পি এর সাথে এই তিনটা পি এস, এই এস এর সাথে এই এস এর বন্ড ফর্ম হয়েছে, আর ডি তে দেখা যাচ্ছে মাত্র দুইটা বন্ড ফর্ম হয়েছে, আর বাকি তিনটা হচ্ছে যুগ্ম অবস্থায় ছিল, ঠিক আছে। তার মানে কি যে যদি আমি বলি যে sp3 তার মানে কি s s বন্ড ফর্ম করছে, আর p তে যে তিনটা থাকে px py pz ওই তিনটা বন্ড। যদি বলি স্যার sp2 s s আর p হচ্ছে px py অথবা py pz অথবা px pz যে কোনো একটা ফাঁকা আছে। আমি যদি বলি স্যার sp একটা এস আর s একটা আর pz একটু একটা। এবার আমি যদি d2xp3 এটা d এর দুইটা s এর একটা আমি যদি বলি স্যার d3sp2 এবার আমরা তাহলে পরের স্লাইডে যাই। দেখি এবার কার কত কনফিউশন আছে বলো, কার কত কনফিউশন আছে বলো, আর কত কনফিউশন আছে, বোঝা গেছে। এখন আমি যে একটু আগে একটা एग्जांपल দিছিলাম অক্সিজেন যে বন্ডটা ফর্ম করেছিলাম ওইটা তাই sp sp2 নাকি sp3 নাকি d2sp3 কোনটা হবে স্যার sp2 শিওর p তে দুটো ছিল আর s s যুগ্ম, ঠিক আছে। sp2 নরমালি মনে রাখবা সিঙ্গেল বন্ড যখন হয় sp3 এটা মনে আছে মনে আছে? কোন যৌগের জন্য কোনটা ওটা আসলে হ্যাঁ, তো এটা তুমি একটু চিন্তা করো না, সবসময় দেখো আমি বলি একটা কথা, এই যে কম্পাউন্ডগুলো एग्जांपल হিসেবে আছে হয়তো তোমরা এখন কি করো পরীক্ষার জন্য মুখস্থ করে ফেলো। এইগুলাই করে আসছে হ্যাঁ, এবার দেখো আমি একটু কিছু ছোট ছোট ট্রিক্স বলে দিচ্ছি, তাহলে দেখো তোমরা মনে করতে পারবে। এই যে মনে করো আয়রন, এটা কি কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড কে জানি কপার বলতে গেছিলাম, আমি চুপ হয়ে গেছিলাম, ঠিক আছে। আচ্ছা এটা কি নিকেল সায়ানাইড, ঠিক আছে। আচ্ছা স্যার এই যে কম্পাউন্ডগুলো এটা সেন্ট্রাল অ্যাটম কি আমরা কি বুঝতে পারি যে কোনটা সেন্ট্রাল অ্যাটম হবে? হ্যাঁ যদি আমরা এটা পড়াই না হ্যাঁ পড়াবো সামনে একটা ক্লাসে স্যার, এখান থেকে এই যে মেটালগুলো থাকে এই মেটালগুলো হচ্ছে স্যার সেন্ট্রাল অ্যাটম, আর বাকিগুলো হচ্ছে লিগ্যান্ড হিসেবে কানেক্টেড থাকে, ঠিক আছে। তো আমরা সবসময় সেন্ট্রাল অ্যাটমের স্ট্রাকচারটা আঁকবো, আর এই লিগ্যান্ড কয়টা আসতেছে, পাঁচটা। ধরলাম এখানে লিগ্যান্ড কয়টা আসতেছে স্যার, পাঁচটা, 5 আছে। এখন নিকেলের আমি স্ট্রাকচারটা আঁকবো ওই যে হুন্ডের দিকে অনুযায়ী ওর ঘর কয়টা ফাঁকা আছে, ঠিক আছে। তাইলে তুমি দেখো এখন তো বোঝা যাচ্ছে যে পাঁচটা আসতেছে ওর ঘর কয়টা ফাঁকা আছে, বিজোড় অবস্থায় আছে, তাহলে কয়টার সাথে কয়টা কয়টার সাথে কয়টা বন্ধ নিকেলের পারমাণবিক সংখ্যা জানি না কি আবার বলো, নিকেলের পারমাণবিক সংখ্যা জানি না কপারের আমি বলছি নিকেল নিকেল আয়রনের কত, তারপরেরটা কি, তারপরে কি তাহলে কত হয় 28 নুনদিন হয় না। আচ্ছা ঠিক আছে, এখন এগুলো তাহলে পারা যাবে এখন। আচ্ছা এখন স্যার এই যে এখানে কিছু জিওমেট্রিক্যাল তাদের শেপ দেওয়া আছে, লিনিয়ার হবে, হেক্সাগোনাল হতে পারে, ট্রায়াগোনাল হতে পারে, টেট্রাগোনাল হতে পারে, এইগুলো স্যার হচ্ছে থ্রি ডাইমেনশনাল আমি আঁকতে পারি। এই ক্ষেত্রে তখন আমি এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা হচ্ছে হেক্সাগোনাল হবে, ডায়াগোনাল হবে, লিনিয়ার হবে, ট্রায়াগোনাল হবে, টেট্রাগোনাল হবে বা এরকম, ঠিক আছে। তো আপাতত যেহেতু তোমরা বুঝতেছি যেগুলো প্রত্যেকটা স্ট্রাকচার তারা আঁকতে পারবে না বা শিখবে না, আপাতত তাহলে একটু
মনে রাখবেন সেটা কারণ এগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমি একটা দেখে দিচ্ছি একটা এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি দেখাবো আমি দেখাচ্ছি দেখো কোনটা জানি দেখাচ্ছিলাম এখানে আচ্ছা সাইড এটা দেখে হ্যাঁ দেখো এটা পাঁচটা আছে তাই না দেখো এটা কি নিকেল এখন হচ্ছে এটা 3 ডাইমেনশন না হলে একটু ঝামেলা নিকেল কয়টা আছে সরি সায়ানিক কয়টা আছে পাঁচটা পাঁচটা আমি মনে করো এখানে দিলাম একটা এখানে দিলাম একটা এখানে দিলাম একটা এখানে দিলাম একটা এখন স্যার আমি এইখানে দিব না এখানে দিব এখানে দিব এটা দিব ঠিক এইভাবে না এটা পেছন সাইড সবাই চিন্তা করে এটা পেছন সাইড এই সাইডটা হচ্ছে ধরো পেছনে ধরো আমি হচ্ছে নিকেল এই দাঁড়ায় আছি আবার এই সাইডে একটা আছে এই সাইডে একটা আছে এই সাইডে একটা আছে এই সাইডে একটা আছে তো উপরের দিকে আছে আমরা যদি 3 ডাইমেনশন আসলে চিন্তা করি ঠিক আছে এবার আমরা যদি এখান থেকে এটা এভাবে যদি কানেক্ট করি মনে করে এভাবে কানেক্ট করলাম তখন কি এরকম একটা শেপ আসবে এবং এটা এই শেপগুলো মানে আমি বোর্ডে এঁকে কেন আমি কেন কেউ বুঝাইতে পারবে না এটা বোর্ডে এটা হচ্ছে 3 ডাইমেনশনালি আঁকতে হয় ঠিক আছে যেমন আমি হচ্ছে বিসিএস এর যখন ফাইনাল দিয়ে গেছিলাম তখন আমরা হচ্ছে একটা এরকম স্ট্রাকচার আঁকতে গেছিলাম এবং আমি বুঝতে পারলাম যে এখানে এঁকেই রাখতে হবে আমি বুঝাইছিলাম সেটা এঁকে আঁকা সম্ভব নয় মানে ওরা এটাই চাচ্ছিল যে আমি যদি তাকে বুঝাইতে পারি যে এটা এখানে আঁকা সম্ভব এটা আপনি 3 ডাইমেনশন চিন্তা করতে হবে এবং আমাকে লাস্ট আঁকানোর জন্য আমার একটা কোশ্চেন করছিল এইখানে একটা বন্ড ফর্ম হয়েছে না একটা অ্যাঙ্গেলটা কত এখানে কিন্তু দেখলে মনে হচ্ছে 90 থেকে ছোট কিছু না কিছু একটা 75 80 বা কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে 90 ঠিক আছে বুঝতে পারছো 3 ডাইমেনশন চিন্তা করলে এটা কিন্তু 90 ডিগ্রি এবং এটা আমার কোশ্চেন করছিল এবং পরেই আমাকে বলছে তাহলে তুমি বলো হচ্ছে এটার সাথে এইটার গুণ 180 এবং প্রথমে আমাকে 180 টাই করছে তারপরে গিয়ে আরেকটু ছোট করছে ঠিক আছে এটা হচ্ছে 3 ডাইমেনশন এটা আকার কি রকম বলছে দেখো এটা আগে বলছে স্কয়ার প্যারামিটার মানে পঞ্চভুজের মতো স্কয়ার মানে এটা পেছন দিকে থাকে তো মানে স্কয়ার শেপ কিন্তু পাঁচটা কোণা থাকে এখানে দেখো মোটামুটি একটা পাঁচটা কোণা বোঝা যাচ্ছে কিন্তু এটা স্কয়ার শেপ থাকে এখন যদি মনে করো এটা পেছন দিকে থাকে শেপ আর ওই দিক থেকে কি পিরামিডের মতো হয়ে গেল না জিনিসগুলো মনে করো এই দিক হচ্ছে চারটা আর পেছনে একটা এইগুলোর সাথে এগুলো কানেক্ট করো দেখো কেমন হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এরপরে চলে যাই নাকি কি বড় লাগতেছে কাকা আমার পরে ঘুম আসতেছে কাকা দেখো তোর পজ করে এই তো লাগতেছে এই তো লাগতেছে দরকার নেই সাইলেন্স কিছু কাজগুলো জানি না সাইলেন্স আমাদের করতে সাইলেন্স কি লাগবে কাজ করতে না আলাদা কিছু এই সাইলেন্স কাজগুলো জানি এটা পারলে জিরো যখন একটা মৌল গঠন করে টোটাল চার্জ হবে জিরো হয় অ্যাপ্লিকেশন কনসিডারেশন জিরো বুঝছো সেটা স্পিচ और अब बिजनेस আচ্ছা এখন দেখো এই এবার মনোযোগ দাও একটু ঘুম পাইলে একটু ছাড়া দাও একটা কথা বলতেছি এখানে কিন্তু একটা কোশ্চেন আসবে এক নম্বরে যে কার কি শেপ দেখে আপনি যে স্লাইড জিওমেট্রি মনে করেন যে এক নম্বরের প্রথম কোশ্চেনটা আমি দিয়ে দিলাম ঠিক আছে যে sp2b জিওমেট্রি এই ধরনের সংকরণগুলো বা এই হাইব্রিডাইজেশনগুলো স্ট্রাকচারগুলো না শুধু লিখবা যে এটাই হবে ডায়াগ্রাম কি আমি বললামই 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম কি খাতায় কিভাবে এক একজন এক এক রকম আঁকবে তখন আমি আসলে কারে সঠিক দিব কারে ভুল দিব আমি তো নিজে একটু কনফিউজ আর এইটা আগে আসছে যে হ্যাঁ এইটা আগে আসছে হ্যাঁ এটা এসেছে আচ্ছা তাহলে একদম না না অলঙ্কার একসাথে লাগে এরপরে আমরা চলে আসি আস্তে হ্যাঁ আমি সেটাই বললাম আমি দাঁড়ায় আছি ওর সামনে একটা আর চার সাইডে চারটা চার সাইডে চারটা কানেক্ট করে আর সামনেটা হচ্ছে সবার সাথে কানেক্ট করে এবার দেখো পিরামিডের মতো হয়ে যাচ্ছে
আচ্ছা এখন চলে আসি আমরা নতুন একটা থিওরি মলিকুলার এই আছে টুকটা বানিয়ে দেবেন মলিকুলার অরবিটাল থিওরি মলিকুলার অরবিটাল থিওরি এটা তোমরা নামটা শুনছো পড়ো এই ফেভারিট লাইনটা হ্যাঁ বলতেছি এটা ইন্টারমিডিয়েট মধ্যে ছিল কিন্তু ম্যাক্সিমাম টিচার গুলো স্কিপ করে আমাদের টিচার স্কিপ করে গেছে বা একটা জাস্ট একটা ওভারভিউ দিয়ে চলে গেছে হ্যাঁ আমি এটাই বলছি বাংলা নাম বললে মনে পড়বে আচ্ছা আমরা বাংলা বলি মলিকুলার মানে কি আণবিক 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 অরবিটাল মানে কি আণবিক অরবিটাল ঠিক আছে মানে কক্ষপথের সাথে কানেক্ট করে এখন দেখো ওখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে কি জানি উপর থেকে নিচ থেকে যাচ্ছে উপর থেকে এরকম কেমন এটা জবর লাগা আমরা মলিকুলার অরবিটাল থিওরি এরপর বন্ডিং অরবিটাল লাইক বন্ডিং অরবিটাল এগুলো খুব একটা ঝামেলা ব্যাপার সবাই একটু মনোযোগ দিয়ে শোনো দেখো জিনিসটা অনেক শোনা আমি বোঝানোর চেষ্টা করতেছি না বুঝতে পারলে আপনি প্রশ্ন করবেন স্যার এটা বুঝি না কিন্তু এর জন্য কিছু বেসিক কিছু রুলস মনে রাখতে হবে দেখেন মলিকুলার অরবিটাল থিওরিটা কাদের জন্য প্রযোজ্য যারা সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে ওকে স্যার তাহলে কোভ্যালেন্ট বন্ড কারা ফর্ম করে আমি যদি এখানে চিন্তা করি হাইড্রোজেন তাই না এই হাইড্রোজেন তাহলে কি হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন সমান হাইড্রোজেন গ্যাস এটা আচ্ছা আমি এটা দিয়ে বুঝবো সবথেকে সহজ উদাহরণ দিয়ে আমরা এই থিওরিটা ব্যাখ্যা করার চেষ্টা করব এখন এটা যদি কোভ্যালেন্ট বন্ড ফর্ম না করত তাহলে এটা মলিকুলার অরবিটাল থিওরি আমরা বলতে পারতাম না বা আমরা ব্যাখ্যা করতে পারতাম না এটা হলো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা কি স্যার সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইকুয়াল অরবিটাল এনার্জি থাকতে হবে ইকুয়াল অরবিটাল এনার্জি আমরা কি জানি স্যার এটা আমি পড়াইছিলাম কোয়ান্টাম নাম্বার পড়াইছিলাম না এনার্জি পড়াইছিলাম না একটা কক্ষপথের অরবিটাল এনার্জি এই যে স্যার এখানে আমরা কিন্তু জানি এর একটা অরবিটাল আছে একটা ইলেকট্রন আছে এর একটা অরবিটাল আছে একটা ইলেকট্রন আছে তাই না এটা কি s অরবিটাল এটাও কি s অরবিটাল মলিকুলার অরবিটাল থিওরি বলতেছে সমশক্তি সম্পন্ন এটা কি 1s এটা কি 1s এটার এনার্জি কত 1 এটার এনার্জি কত 1 এই দুটো এরা যুক্ত হতে পারে যেমন p এর সাথে p হতে পারে s এর সাথে s হতে পারে s এর সাথে p ব্যাখ্যা করা সম্ভব না এই থিওরি কারণ তখন এনার্জি দুটো দুই ধরনের হয়ে যাবে এবং এই মলিকুলার অরবিটাল থিওরিতে দেখো এখানে কিন্তু একটা বলে দেওয়া আছে এনার্জি মানে এনার্জি নিয়েই হচ্ছে এই গ্রাফটা আমি বুঝাবো এটা একটু পরে আমি ছোট ছোট জিনিসগুলো বুঝাইছি ঠিক আছে বুঝতে পারছো সেকেন্ড থিওরিটা কি বললাম ইকুয়াল এনার্জি বা সেম এনার্জি অরবিটাল হতে হবে তাদের মধ্যে সম্পর্কটা করতে হবে থার্ড হচ্ছে কি ইকুয়াল নাম্বার অফ অরবিটাল হতে হবে ইকুয়াল নাম্বার অফ অরবিটাল মনে করো আমরা যদি চিন্তা করি এখানে কয়টা স্যার দুইটা তাহলে এরপরও দুইটা বন্ড ফর্ম করবে করে মনে করো যে দুটো হবে আবার কোনো কথা নেই দুইটা হবে তো বন্ড ফর্ম করলে নরমাল হলে একটার মধ্যে চলে আসবে একটা ফাঁক করে থাকবে মনে থাকবে আমি একবার একটা एग्जांपल সুন্দর করে বোঝানোর চেষ্টা করব কিভাবে হচ্ছে তাহলে আমি কি বললাম স্যার এরপরে ইকুয়াল নাম্বার ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসি আমরা ইকুয়াল নাম্বার যদি হয় তাহলে হাফ হাফ মানে ইলেকট্রন হাফ এখানে যাবে হাফ এখানে সুষম ইলেকট্রন হাফ এখানে যাবে হাফ এখানে যাবে যে দুইটা ঘর হয়ে গেছে ঠিক আছে হাফ এখন এই হাফ হাফ দুইটা ঘরকে দুইটা নামে রাখা একটা হচ্ছে বন্ডিং অরবিটাল আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল ঠিক আছে এই যে এখানে দেখো এখানে কি এটা একটা অরবিটাল এটা একটা অরবিটাল এটা মনে করো যে দুটো মিলে আবার দুটো হচ্ছে বলছে ইকুয়াল নাম্বার তার মানে হচ্ছে আমি যদি চিন্তা করি এই দুটো প্লাস হয়ে এই দুটো মনে করো ভাগ করছে এবং এই একটার নাম হচ্ছে বন্ডিং হবে এই পাশে দুটো হবে একটার নাম হচ্ছে বন্ডিং একটার নাম অ্যান্টি বন্ডিং হতে পারে এটা বন্ডিং বা এটা অ্যান্টি বন্ডিং এটা অ্যান্টি বন্ডিং মানে এটা অ্যান্টি বন্ডিং হলে এটা বন্ডিং এটা অ্যান্টি বন্ডিং হলে এটা বন্ডিং মানে আলাদা এবং ইলেকট্রন দেখা যাচ্ছে যা থাকবে সমান সমান থাকবে যদি ইকুয়াল থাকে কিন্তু ইলেকট্রন যখন প্রবেশ করে তখন কি হয় সবথেকে লো এনার্জি যা তার কাছে আগে যায় না
এখন এই বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এর মধ্যে দুটার এনার্জি ডিফারেন্স আছে। আমি যদি চিন্তা করি এটা হচ্ছে বন্ডিং আর এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, তাহলে আমরা সবসময় এটা একটা জিনিস মনে রাখবো, বন্ডিং অরবিটালের এনার্জি কম, বন্ডিং অরবিটালের এনার্জি কম, অ্যান্টি বন্ডিং অরবিটালের এনার্জি বেশি। তার মানে স্যার এবার কি বোঝা যাচ্ছে এই জায়গায় অরবিটাল হচ্ছে অ্যান্টি বন্ডিং আর এটা হচ্ছে বন্ডিং। নিচের দিকে এনার্জিটা এই উপরের দিকে দেখো তীর দেওয়া আছে, উপরের দিকে বাড়ছে, তাহলে এই জায়গায় যে অরবিটাল দুটো থাকবে সেটা হচ্ছে কি বন্ডিং, আর এখানে কি থাকবে অ্যান্টি বন্ডিং। স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটা ধাপে ধাপে চিন্তা করো, তাহলে পারো বুঝতে কিভাবে হয়। এরপরে ইলেকট্রন প্রবেশ করবে কি লোয়ার এনার্জি, এবং ওই যে নরমাল যে প্রসেস, কি প্রসেস ছিল, আউটগো প্রিন্সিপাল ছিল, পাওয়ার এক্সক্লুশন প্রিন্সিপাল ছিল, বুন্ডের রুল ছিল, তিনটা নীতি ফলো করে ইলেকট্রনগুলো যথারীতিভাবে ঘুরবে। পাঁচটা ছয়টা পয়েন্ট বললাম না, এই পয়েন্টগুলো মনে থাকলে যে কোনো স্ট্রাকচার এখান থেকে পাওয়া যাবে। আমি সবথেকে সহজ যেটা হাইড্রোজেন সেটা আনার চেষ্টা করি। হ্যাঁ দেখো স্যার আপনি কঠিনটা করে দেন, আমরা সহজটা করব। বুঝি না স্যার আপনি কঠিনটা করে দেন, আমরা সহজটা করব। অল্প তো আগে যদি কঠিনটা করি, ওই আমি যদি করি তোমরা সবাই ঘুমাবা, তাহলে ওরা বুঝতেছি আমি সহজটা করি, এরপরে একটা কঠিন করবো, আমি দেখো পরীক্ষায় দিব কি না সেটা পরে। পরীক্ষায় দেখা গেল কোশ্চেন করার সময় আমার মনে পড়লো যে এরা আমার সাথে একদিন ঝামেলা করছিল, ঠিক আছে আমার মনে হচ্ছে না ছেলে মেয়ে হাইড্রোজেন দেখি। ঠিক আছে বলতে পারে না, সমস্যা নেই, আশা করি সহজে করতে। ঠিক আছে, কিন্তু তোমরা আমি এটা বোঝাচ্ছি এই কারণে তোমরা এখানে অনেকেই হচ্ছে মানে রুটি রুজির ধান্দায় একটু টিউশনই করে এখান থেকে, তাই না? এগুলো তোমাদের ওই যে কাজে লাগবে। এই টিউশন যে কোনো একটা আমাদের ক্লাসে হ্যাঁ? আসবে। ও আচ্ছা 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 এটা এভাবে থাকবে। হ্যাঁ এই চুপ করো, আমরা হাইড্রোজেন মনে করো যে আচ্ছা একবার সমস্যা দেখি। এখন দেখো আমরা চিন্তা করলাম একটা হাইড্রোজেন প্লাস আরেকটা হাইড্রোজেন দুটো মিলাই হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আমি দুইটা কালার ইউজ করার কারণ কি বুঝতেছো? তোমরা একটু বুঝতে পারো ইজিলি যে কোনটা কি। ঠিক আছে, এখন দেখো এখন আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন আঁকি তাহলে এটার জন্য কি স্যার হাইড্রোজেন 1, এটার জন্য হচ্ছে 1s1। এটার জন্য আমি যদি বন্ডের দিকে অনুযায়ী যদি ফলো করি তাহলে কি এরকম একটা ঘর থাকবে না স্যার? ধরলাম এটা। সিমিলারলি এই হাইড্রোজেনের জন্য আমি যদি আরেকটা ইলেকট্রনিক কনফিগারেশন আঁকি সেটা কি এরকম না 1s1, তাহলে এটার জন্য বন্ডের নীতি যদি আমি ফলো করি সেটা ধরলাম এরকম। যেহেতু সমাজে বন্ধন নরমালি গঠনে কি হবে উল্টা স্প্রিং যদি উল্টা না হয় তাহলে তারা বন্ধন গ্রহণ করে না। আচ্ছা এখন স্যার কি কি বললাম বলো, এবার আমি যদি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, দেখো এই দিক বরাবর মনে করে এনার্জি ই, এখন এখানে হাইড্রোজেন আছে কয়টা? একটা, এটা হাইড্রোজেন আছে একটা। মনে করো এটা হচ্ছে একটা লেভেল, একটা এনার্জি লেভেল। হ্যাঁ এই লেভেলেই নরমালি আছে। ও আমি একটু কালারটা চেঞ্জ করে দেবো, তোমরা আরো ভালো বুঝতে পারবে। ওই প্রথম হাইড্রোজেনটা এটা আর এটা হচ্ছে সেকেন্ড হাইড্রোজেন। এটা সেকেন্ড এটা নিচের দিকে রাখছিলাম আর এটা হচ্ছে উপরের দিকে রাখছিলাম, তাই না? আচ্ছা এটা হচ্ছে বন্ধন গঠন করার আগের অবস্থা। তাহলে বন্ধন গঠন করার জন্য আমরা স্যার কি বলছিলাম? ইকুয়াল থাকবে, এনার্জি হচ্ছে এরকম থাকবে, ইকুয়াল নাম্বারের দুইটা, তাহলে দুইটা হচ্ছে আবার নতুন অরবিটাল তৈরি করবে। এগুলাকে বলা হয় কি জানো? অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল এটাও কি অ্যাটমিক অরবিটাল।
যে দুটো আসবে, যেমন আমি বলতে এখানে দুইটা অ্যাটমিক অরবিটাল যুক্ত হয়ে দুইটা মলিকুলার অরবিটাল তৈরি করবে। মলিকুলার মানে কি? অণুর অরবিটাল। ঠিক আছে, এটা হচ্ছে পরমাণুর অরবিটাল। এখন দুইটা কোথায় কোথায় করবে? আমি বলছি দুটো ইকুয়াল হবে, একটা হচ্ছে কি বন্ডিং আর একটা কি অ্যান্টি বন্ডিং। বন্ডিং এর এনার্জি কি কম, অ্যান্টি বন্ডিং এর এনার্জি বেশি। তাহলে স্যার এই জায়গাটা কি বন্ডিং হবে, এই জায়গাটা কি অ্যান্টি বন্ডিং হবে। আচ্ছা আমি অ্যাকচুয়ালি মনে করো আর এখানে একটা হ্যাঁ এটা বাকি হয়ে গেছে। এটা হচ্ছে কি বন্ডিং অরবিটাল, বন্ডিং মলিকুলার অরবিটাল। এটা হচ্ছে স্যার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ঠিক আছে। আচ্ছা এখন স্যার নিতান্ত এগুলোতে এনার্জি কম এদিকে, তাই না? এটা এনার্জি বেশি। এখন এখান থেকে ধরলাম একটা কানেক্টিভিটি আছে, এর সাথে অন্য একটা কানেক্টিভিটি আছে। স্যার এরপরে বলছে কি যখন বন্ড ফর্ম করবে তখন ইলেকট্রন কোথায় যাবে? ওই নীতিগুলো ফলো করবে, লোয়ার এনার্জিতে যাবে। তাহলে এখানে কি বন্ডিং অরবিটালে এনার্জি কম, এখানে বেশি। তাহলে এই ইলেকট্রনটার কথা চিন্তা করি, এই ইলেকট্রনটা কোথায় আসবে? নিচে এখানে। এবার স্যার এই ইলেকট্রনটা স্যার কোথায় যাবে? এও তো এক ইলেকট্রনই, তো এও একই রুল ফলো করবে। সে কি এখানে যাবে না এখানে যাবে? এটা যতক্ষণ না পর্যন্ত ফিল আপ হবে ততক্ষণ ওর কাছেই আসবে, মনে থাকবে? তাহলে এই ইলেকট্রনটা আসবে এখানে। আর কি কোনো ইলেকট্রন আছে? তাহলে এখানে কেউ যাবে? এইটা হচ্ছে মলিকুলার অরবিটাল হাইড্রোজেন। কি বুঝতে পারছো? কি বুঝতে পারছো? যা বলেছে তাই হচ্ছে, তাই তো? পারা যাবে যে হাইড্রোজেনের কাট করি? চলো এটা স্যার স্যার বুঝি না একটি বন্ড ও আছে এই দিছো এটা ও এটা এটি এটা হচ্ছে অ্যাটম ও এটি না অ্যাটমিক অরবিটাল। এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল এও। ঠিক আছে, পারা যাবে? এই এটা সোজা না বাঁকা করে দিতে হবে স্যার। আসবে? হ্যাঁ প্লিজ আসবে। দেখ এটা রান্না ছিল রান্না করে আমি তো কষ্ট করে লিখে দিলাম। আচ্ছা এখন দেখো আমরা এখানে এই থিওরিটা হচ্ছে মোটামুটি বুঝতে পারছি, তাই না স্যার? এখন আমরা যদি অক্সিজেন নিয়ে একটু চিন্তা করি, তাকে এবার কঠিনের দিকে যাচ্ছি। আমি একদম শর্টকাটে লিখব। অক্সিজেন কত 8, অক্সিজেন না নাইট্রোজেন দেখলে আর একটু কঠিনের দিকে যায় নাকি? অক্সিজেন থেকে নাইট্রোজেনটা একটু বেশি কঠিন মনে হয়। আচ্ছা স্যার নাইট্রোজেন স্যার কত 7 না? তাহলে এটা কত আসে? 1s2 2s2 2p3। তাহলে মনে করো আরেকটা নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন যুক্ত হয়ে একটু গঠন করে না n7। এটা কিন্তু খুব দ্রুত করাচ্ছি আমি, কারো বুঝতে অসুবিধা হলে সাথে সাথে বলবা। এখন স্যার এই জায়গাটা যদি আমি মুন্ডের রুলসটা একটু অ্যাপ্লাই করি তাহলে এটা এরকম ছিল না স্যার? আমি তো আঁকি নাই জি স্যার বলতে এই ভালো কথা শেয়ার ইলেকশন হয়েছে না?
না স্যার Election, ওরা sir, বিনা ভোটে Wait, সরকার election, এই দুটো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। এখন এরা কি কনফার্ম করবে না? হ্যাঁ? এখন স্যার আমি একটু আসি। এখানে স্যার কয়টা ঘর আছে? তিনটা। এখানে কয়টা? তাহলে এখানে কি অ্যাড হবে না? এই আমি যদি একটা দিয়ে দুটো বোঝাচ্ছি। স্যার ক্লাসে যে সিআরের ভোট দিবেন আচ্ছা নিব একটু দাঁড়াবে দিন। দেখো তো এটা বোঝা যায় এখন? জি স্যার হ্যাঁ? তাহলে এইখানে স্যার কয়টা হবে? সিমিলারলি তিনটা ঘর, এখানেও তিনটা অ্যান্টি বন্ডিং হবে। তিনটা বন্ডিং, তিনটা অ্যান্টি বন্ডিং হবে। তাহলে আমরা এগুলো একটু মুছে দেই। আমি এটা কেমন করছি? এখন দেখো বুঝতে পারছো? এখন স্যার এই ইলেকট্রনটা আগে সবার আগে কোথায় যাবে? এখানে। তাই না? স্যার এই ইলেকট্রনটা কোথায় যাবে? এই ইলেকট্রনটা কোথায় যাবে? এবার আসি এই ইলেকট্রনটা কোথায় যাবে? উপরে যাবে না? এখানে তো কোনো ফাঁকা আছে, এগুলো ফিল আপ হইলে দের উপরে যাবে। যদি এখানে তাহলে এটা আসলো এখানে, পরেরটা আসলো এখানে। এখন এটা যদি না থাকতো তাহলে এইটা যেত এখানে। বোঝা গেছে? তাহলে এটা গেল এখানে। এটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি ডায়াগ্রাম। এই থিওরি কি এনএসটিআর দিয়ে করা যাবে? সব কিছু দিয়ে করা যাবে স্যার। জাস্ট অরবিটাল সে মিলা হবে। অরবিটাল হচ্ছে আমি তো এখন চিন্তা করি নাইট্রোজেন NO2 করব, এটা করা যাবে। তখন নাইট্রোজেনের সাথে কি যুক্ত হচ্ছে? অক্সিজেন। তখন দুটো অরবিটালকে আমি মিলাবো, ঠিক আছে? আচ্ছা তবে তো অত কঠিনতা বলে আমি দিব না। স্যার উপরে কেন স্যার? স্যার স্যার এখানে কয়টা অরবিটাল এই কয়টা আছে? তিনটা, এখানে তিনটা। এখানে এক ঘরে কয়টা থাকতে পারে? এক একটা ঘরে দুটো দুটো করে। তাহলে আছে ঘর কয়টা? তিনটা। তাহলে এখানে ছয়টা ধরতে পারে না? তো একটা একটা করে আগে তো লোয়ার অরবিটাল যায়। বন্ডিং মলিকুলার অরবিটাল যেটা, এটা কি লোয়ার এনার্জি, এটা কি হায়ার এনার্জি? তো আগে লোয়ার এনার্জি ফিল আপ করুন। যদি এক্সট্রা এবার মনে করো এখানে আরো একটা ছিল, ওটা উপরে যেত। তো এইটা উপরে যাইতো। জি স্যার। বুঝতে পারছো? মনে করো এখানে আরো একটা ছিল, তাহলে আরো একটা যাইতো উপরে। আচ্ছা এবার দেখো স্যার, এটা তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা বলবো স্যার হচ্ছে আচ্ছা আমি তো দেখো যে তাহলে এগুলো মোটামুটি সব পড়া হয়ে গেছে। এখন হয়তো একটা জিনিস বাদ আছে, সেটা আমি এখান থেকেই জাস্ট 2 মিনিটে শিখে নেব। তাহলে বন্ডিং অরবিটাল অ্যান্টি বন্ডিং এগুলো আমি বুঝাই ফেলছি। ঠিক ও আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, যে ইলেকট্রনগুলা বন্ডিং অরবিটালে থাকে সেইগুলাকে হচ্ছে নরমাল সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। যদি সিগমা বন্ড ফর্ম করে তাহলে সিগমা, পাই বন্ড হলে পাই, ঠিক আছে? আর অ্যান্টি বন্ডিং এ যদি যায় এই সিমিলারলি তখন একটা স্টার চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে? কোন ইলেকট্রনের মাথায় যদি স্টার চিহ্ন দেওয়া থাকে তার মানে বুঝতে হবে সেটা অ্যান্টি বন্ডিং অরবিটালে এক্সিস্ট করে। মনে থাকবে? আচ্ছা তো এরপরে দেখো এখানে দেখো যে হাইড্রোজেনের এটা কিন্তু এখানে एग्जांपल দেওয়া আছে। এই দেখো দুটো আছে কিন্তু এখানে উপরে কিন্তু ফাঁকা। একটা দেখা যাবে না নিচে দুটো অকুপাইড হয়ে গেছে, এখানে কিন্তু ফাঁকা। এই উপরে হচ্ছে কি অ্যান্টি বন্ডিং অরবিটাল আর এটা কি বন্ডিং অরবিটাল। এখানে A1s ছিল, এখানে 1s ছিল। এই ক্ষেত্রে কি এখানে 2p, এটাও 2p। এটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে এরকম যে 2p আর এটাকে বলা হয় হচ্ছে 2p এর মানে স্টার চিহ্ন দেওয়া হয়। এটা হচ্ছে বন্ডিং 2p, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং 2p। ক্লিয়ার? আচ্ছা খুবই ভালো। স্যার আমরা তেজস্ক্রিয় মৌলগুলো না না স্যার এটা তেজস্ক্রিয়তার সাথে সম্পর্কিত না। না এটা তেজস্ক্রিয় না। এরপরে দেখো এখানে কিছু যে एग्जांपल আছে, এবার চলে আসছে আমার চেঞ্জ হয়ে গেছে। এখন বন্ড অর্ডার এটাই বলতে চাচ্ছি স্যার। এটা লাস্ট টপিক আজকে, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমি যখন বেশি ফাস্ট পড়াচ্ছি এইভাবে আগে যাচ্ছি, শেষ হয়ে যাবে আশা করি। শেষে এক মাস শুধু আমরা রিভিউ করব, মানে A to Z যত যা পড়ছি সব রিভিউ করব, ঠিক আছে? হ্যাঁ স্যার 9টা হয়ে যাবে, শেষ করে দিব বলছি। 2 বছর এখন দেখো বন্ডিং অর্ডার কি জিনিস বলতেছে কি বন্ড অর্ডার ইজ ডিফাইন্ড অ্যাজ আ ডিফারেন্স বিটুইন
the number of electron pairs in bonding and anti-bonding molecular orbital সোজা জিনিস স্যার বলতেছে কি বন্ডিং মলিকুলার অরবিটালে কয়টা ইলেকট্রন আছে অ্যান্টি-বন্ডিং কয়টা আছে এর একটা ডিফারেন্স এর একটা স্যার সুন্দর একটা ফর্মুলা আছে স্যার বন্ড অর্ডার Nb - Na/2 Nb টা কি স্যার নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন বন্ডিং মলিকুলার অরবিটাল স্যার কে থেকে কি হবে অ্যান্টি-বন্ডিং কতগুলো আছে আর সব মাইনাস করে আমি দুই দিয়ে ভাগ করে দিই পেয়ে যাব ঠিক আছে তাহলে এবার এখানে দেখো অনেক কিছু দেওয়া আছে এখানে স্টেপগুলো বলা আছে এবার আমি দেখো সুন্দর করে এইখানে বলি আমি যদি বলি স্যার এই সাইডটা একটু মুছে দিই দেখো আমি যদি বলি স্যার নাইট্রোজেনের বন্ড অর্ডার কত নাইট্রোজেনের বন্ড অর্ডার কত তাহলে আমি বিও লিখি বন্ড অর্ডার ইজ ইকুয়ালস টু Nb - Na/2 আচ্ছা স্যার বন্ডিং অর্ডার স্যার কয়টা আছে অ্যান্টি বন্ডিং কয়টা আছে 0 অ্যান্সার 3 অনেকবার পড়ছি না আমরা মুখস্থ করছি না হাইড্রোজেনের একটা একটু চিন্তা করি একটু আগে ছিল হাইড্রোজেন কয়টা ছিল এখানে এগুলো অনেকবার পড়ছি না আমরা মুখস্থ করছি না আচ্ছা মনে না থাকলে স্যার আমি বুঝছি না তো যে কোনো কিছু যে কোনো কম্পাউন্ডের আমরা বন্ড অর্ডার বের করে ফেলতে পারবো ঠিক আছে সম্ভব না সম্ভব না সম্ভব স্যার আচ্ছা এরপরে দেখো কিছু एग्जांपल দেওয়া আছে এখানে যে মানে অক্সিজেনের ক্ষেত্রে কয়টা বন্ড অর্ডার থাকে কয়টা অ্যান্টি বন্ডিং এ থাকে তারপর বন্ড অর্ডার কত হয় কিভাবে হয় জাস্ট নাম্বারগুলো দেওয়া আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক আমি স্লাইডটা আপলোড করে দিছি মেবি তোমরা ডাউনলোড করবা বা নালে গ্রুপে দিয়ে দিব এটা হচ্ছে প্রত্যেকটা কিভাবে বের করতে হয় তোমরা হচ্ছে প্র্যাকটিস করে যদি আটকাই যাও তাহলে আমি নেক্সট ক্লাসে সেইগুলো এক্সপ্লানেশন দিয়ে এবং সুন্দর স্ট্রাকচারে লিখে বুঝাই দেব ক্লিয়ার পারবা আশা করা যায় ঠিক আছে তাহলে মনে হয় আজকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে আমাদের কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসে স্যার বাইরে যাওয়ার জন্য কোশ্চেন না স্যার বাইরে যাবো কারো কোনো কোশ্চেন আছে স্যার জিরো অ্যান্টিবন্ডিং আছে স্যার এই যে এই যে অরবিটালটা কি অ্যান্টিবন্ডিং অরবিটাল না এখানে ইলেকট্রন আছে তো জিরো এখানে স্যার কয়টা ইলেকট্রন আছে 6টা সেই 6 বন্ডিং অরবিটাল ক্লিয়ার আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে ওকে থ্যাংক ইউ